বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি যে বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় ধরে ব্যাহত হচ্ছে। তাই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়কে, যারা এই উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের 41-1905 বিষয় কোডের ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি বিষয়ে 10 নম্বর লেকচার বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আলোচনায় আপনারাও আমার সঙ্গে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো শিখবার চেষ্টা করব, সেগুলো হচ্ছে পররাষ্ট্র নীতি কি বা পররাষ্ট্র নীতি বলতে আমরা কি বুঝি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতিসমূহ এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতির উদ্দেশ্যসমূহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা জেনে নেই পররাষ্ট্র নীতি বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমান যে যুগে বাস করি, এ যুগকে বলা হয় বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের এ যুগেও আধুনিক কোনো রাষ্ট্রই সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ নয়। প্রতিটি রাষ্ট্রই কোনো না কোনো বিষয়ে অপর রাষ্ট্রের উপর নির্ভরশীল। রাষ্ট্রগুলোর এই পারস্পরিক নির্ভরশীলতার বহিঃপ্রকাশ ঘটে তাদের বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতির মাধ্যমে। সাধারণ অর্থে আমরা বলতে পারি যে পররাষ্ট্র নীতি হলো কোনো রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কিত। অন্যভাবে বলা যায়, যে নীতি পরিচালনা করতে কোনো রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়, তাকেই বৈদেশিক নীতি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে একটি রাষ্ট্র মূলত দুটি নীতির উপর ভিত্তি করে তার রাষ্ট্র পরিচালনা করে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ নীতি, অপরটি হচ্ছে বৈদেশিক নীতি। অভ্যন্তরীণ নীতিটি রাষ্ট্র তার ভৌগোলিক সীমারেখার মধ্যে নিজস্ব সম্পদ ও শক্তি দ্বারা অনুসরণ করে। অন্যদিকে বৈদেশিক নীতি পরিচালনা করতে একটি রাষ্ট্রকে অপর রাষ্ট্রের মতিগতি বা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতে হয়। পররাষ্ট্র নীতির সংজ্ঞা প্রদান করতে গিয়ে প্রিন্স অটো ভান বিসমার্ক একটি সংক্ষিপ্ত ও সুন্দর সংজ্ঞায় বলেছেন, দ্য এক্সটেনশন অব ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি। অর্থাৎ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির যে অংশ বহির্বিশ্বের সাথে সম্পর্কিত, তাকেই আমরা বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি বলে অভিহিত করে থাকি। পররাষ্ট্র নীতির সংজ্ঞায় অ্যান্ডারসন, ক্রিস্টো অ্যান্ড রোডি বলেছেন, একটি রাষ্ট্র তার গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা ও ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে সম্পর্ক স্থাপন করতে চায়,
তাকেই বৈদেশিক নীতি বলা হয়ে থাকে। সুতরাং এসব সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে বাস্তবায়িত করার জন্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য যে নীতি গ্রহণ করে তাকেই মূলত বৈদেশিক নীতি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি সম্পর্কে আপনারা একটি প্রাথমিক ধারণা পেয়েছেন। মূলত একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে বাস্তবায়নের জন্য পৃথিবীর অপর রাষ্ট্রের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকেই আমরা বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি বলছি। এবার আমরা দেখব বাংলাদেশের পররাষ্ট্র নীতির লক্ষ্য, উদ্দেশ্য এবং মূলনীতিগুলো কি কি ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি যে 1971 সালের 16ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ যখন বিশ্ব মানচিত্রে স্বাধীনতা অর্জন করে তখন পৃথিবী মূলত দুটি ধারায় বিভক্ত ছিল। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ব্লক বা সমাজ, অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক বা সমাজ। আর এই দুই জোটের মধ্যে যে মনস্তাত্ত্বিক উত্তেজনা ছিল তাকে আমরা আন্তর্জাতিক রাজনীতির ভাষায় স্নায়ু যুদ্ধ বলে থাকি। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরেই এই বিবাদমান দুটি গোষ্ঠীর কোনো একটিতে অংশগ্রহণ না করে জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে। এর প্রধান লক্ষ্য ছিল যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনের জন্য বিশ্বের সকল রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। যদি কোনো একটি জোটে বাংলাদেশ অংশগ্রহণ করত তাহলে স্পষ্টতই অপর একটি জোট বিরাগ ভাজন হতো। তাই বাংলাদেশ উভয় জোটকে ত্যাগ করে জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিকেই গ্রহণ করেছে এবং পৃথিবীর সকল রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সাফল্য অর্জন করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্র নীতির আমি মনে করি প্রথম সাফল্য হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে নেওয়া। কেননা স্বীকৃতি অর্জন বিলম্বিত হলে আমাদের স্বাধীনতা বিলম্বিত হতে পারত। এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই, আমরা ফিলিস্তিনের কথা জানি, তাদের আয়তন, লোক সংখ্যা, জনসমষ্টি, সরকার সবকিছুই রয়েছে, কিন্তু তারা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছে না। কেননা বিশ্বের বৃহৎ শক্তিগুলো স্বাধীন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবার কারণে। তাই বাংলাদেশের পররাষ্ট্র নীতির স্বাধীনতা অর্জনের পরপরই বিশ্বের সকল রাষ্ট্রের স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে প্রথম সাফল্য অর্জন করেছে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতি প্রসঙ্গে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 15 জানুয়ারি লন্ডন টাইমস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছিলেন, উই আর এ স্মল কান্ট্রি, উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল অ্যান্ড ম্যালাইস টুয়ার্ডস নান। অর্থাৎ 72 সালের বঙ্গবন্ধুর এই ঘোষণাই কিন্তু মূলত বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান মূলনীতি হিসেবে গৃহীত হয়েছে এবং আজ পর্যন্ত এই মূলনীতিটি কার্যকর রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি সম্পর্কে বাংলাদেশের সংবিধানেও 4টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে যে 4টি মূলনীতির কথা বলা হয়েছে সেগুলো হলো
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সরকার সবসময় জাতীয় সার্বভৌমত্ব এবং সার্বভৌমত্বের দিক দিয়ে পৃথিবীর সকল রাষ্ট্রই যে সমান সেটি বিশ্বাস করে। বাংলাদেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বা হস্তক্ষেপ করতে চায় না, এটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সবসময় চায় আন্তর্জাতিক বিরোধগুলোর শান্তিপূর্ণ সমাধান হোক। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আন্তর্জাতিক রাজনীতিতে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রয়োজন আছে। তাই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন মেনে চলে, পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মহান ব্রত নিয়ে যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সেই জাতিসংঘের সনদের কিছু মূলনীতি রয়েছে যেগুলো বাংলাদেশ মেনে চলে। এবার আমরা দেখব বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান মূলনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং জনবহুল রাষ্ট্র। তাছাড়া বাংলাদেশ একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়েছে। তাই বাংলাদেশ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। তাই বাংলাদেশ চায় না যে কারোর সঙ্গে যুদ্ধ করতে, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পালন করতে চায়। অন্য রাষ্ট্রকে সম্মান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোকে, সে ছোট হোক বড় হোক, সবাইকে সম্মান করতে চায়। এটি জাতিসংঘ সনদের 2-4 ধারার সাথে সঙ্গতিপূর্ণ। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আধুনিক বিশ্বের সকল রাষ্ট্রগুলোই স্বাধীন এবং সার্বভৌম। বাংলাদেশ চায় না বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক, এবং বাংলাদেশ এটা প্রত্যাশা করে না যে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। এর পরের পয়েন্টটি হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ অত্যন্ত কার্যকর ও যুক্তিযুক্ত ভূমিকা পালন করে যাচ্ছে। এ প্রসঙ্গে আমি একটু বলতে চাই, বিশ্ব শান্তি ও নিরাপত্তা যে বাংলাদেশ প্রত্যাশা করে এবং এই ক্ষেত্রে যে বাংলাদেশ ভূমিকা পালন করবে সেটি তার কথা এবং কাজের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আই উড লাইক বাংলাদেশ টু বিকাম দ্য সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট। অর্থাৎ তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড মতো কল্পনা করেছেন এবং সেটা প্রত্যাশা করেছিলেন যে সুইজারল্যান্ড যেমন যুদ্ধ পরিবর্তে শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠিত, তেমনি বাংলাদেশও একটি সুইজারল্যান্ডের মতো শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি বঙ্গবন্ধুর একটি স্বপ্ন ছিল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের আরো কিছু অবদান রয়েছে। আমরা এ প্রসঙ্গে আরো একটু বলতে চাই যে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষার যে সর্ববৃহৎ সংগঠন জাতিসংঘ, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতিসংঘে 1988 সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সৈন্য প্রদান করে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে চলেছে। শুধু তাই নয়, জাতিসংঘের মিশনে শান্তি প্রেরণের সৈন্যবাহিনী প্রেরণের দিক থেকে বাংলাদেশ দীর্ঘ সময় যাবৎ প্রথম থেকে তৃতীয় স্থানের মধ্যে রয়েছে। দীর্ঘদিন বাংলাদেশ প্রথম স্থানে ছিল, বর্তমানে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এ পর্যন্ত প্রায় 40টি দেশের 54টি মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং সেখানে প্রায় 1.5 লক্ষাধিক সৈন্য বিশ্ব শান্তি রক্ষায় কাজ করেছে।
বর্তমানেও প্রায় 6,500 সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গে আমি আরো কয়েকটি কথা বলতে চাই। আপনারা এখানে দুটি ইমেজ দেখতে পাচ্ছেন। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের গর্বিত সেনা সদস্যদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুধু পুরুষ সদস্য নয়, মহিলা সদস্যরাও বিশ্ব শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীও আন্তর্জাতিকভাবে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কাজ করে বিশ্ব শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ যে সকল শান্তিরক্ষা মিশনে উল্লেখযোগ্যভাবে কাজ করেছে সেগুলোর মধ্যে অন্যতম হলো নামিবিয়া, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, সিয়েরা লিওন, হাইতি, কসোভো, পূর্ব তিমুর এবং আইভরি কোস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে সিয়েরা লিওনে বাংলাকে তারা দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই শান্তিরক্ষা বাহিনীকে তারা এত বেশি পছন্দ করত যে সিয়েরা লিওনের মানুষ বাংলা ভাষা পর্যন্ত শিখে নিয়েছে। এ থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হলেও তার পররাষ্ট্রনীতির মূলনীতি হিসেবে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব গ্রহণ করেছে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করে যাচ্ছে। জোট নিরপেক্ষতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে জোট নিরপেক্ষ। এখানে জোট নিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি? আসলে জোট নিরপেক্ষতা বলতে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে পৃথিবীতে বিরাজমান প্রধান দুটি জোট, যেটি পুঁজিবাদী জোট এবং সমাজতান্ত্রিক জোট, এই দুটি জোট থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা বা ন্যাম নন অ্যালাইড মুভমেন্ট, যেটিকে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন বলি, সেই আন্দোলনে যোগদান করেছিল। এটাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি। বিরোধের শান্তিপূর্ণ সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরোধ মীমাংসার পদ্ধতি হচ্ছে দুটি। একটি হচ্ছে শান্তিপূর্ণভাবে বা আলোচনার মাধ্যমে, অপরটি হচ্ছে শক্তি বা বল প্রয়োগের মাধ্যমে। তবে বাংলাদেশ সবসময় মনে করে যে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা হবে শান্তিপূর্ণ উপায়ে, কোনো প্রকার শক্তি বা বল প্রয়োগ ছাড়াই আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করতে হবে এবং সেখানে আলাপ আলোচনাকে প্রায়োরিটি দিতে হবে। ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সারা পৃথিবীতেই সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, বর্ণবাদের মতো ঘটনা ঘটছে। তাই পৃথিবীর যেসব অঞ্চলে মানুষ ন্যায়ভাবে তাদের প্রাপ্য অধিকার এর জন্য আন্দোলন করছে, বাংলাদেশ সেই সমস্ত আন্দোলনকারীদের প্রতি সমর্থন জ্ঞাপন করে। মুসলিম বিশ্বের প্রতি সমর্থন দান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। তাই মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য বাংলাদেশ বদ্ধপরিকর। তাছাড়া বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সংগ্রামরত ফিলিস্তিন রয়েছে, তাদের স্বাধীনতার ব্যাপারেও বাংলাদেশ সমর্থন জ্ঞাপন করে, কারণ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এটি প্রত্যাশা করে। অর্থনৈতিক অগ্রগতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ অনুন্নত দেশ থেকে ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়া। আর সে লক্ষ্যেই বাংলাদেশ তার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালু রেখেছে। আপনারা জানেন করোনাকালীন এই সময় বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও ভালো রয়েছে। আর সে লক্ষ্যেই বাংলাদেশ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির যাত্রাটি অব্যাহত রেখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জেনে থাকবেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতির সুস্পষ্ট কিছু উদ্দেশ্যবলী থাকে বা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যে লক্ষ্যেই সেই রাষ্ট্রটি আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা পালন করে থাকে। এবার আমি বাংলাদেশের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যাবলী নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষা। এখানে আত্মরক্ষা বলতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাকে বোঝায়। যে বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ, আয়তনে ক্ষুদ্র দেশ এবং জনসংখ্যায় একটি বড় দেশ। তাছাড়া বাংলাদেশ ভৌগোলিক দিক দিয়েও খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। তিন দিকে ভারত, একদিকে মায়ানমার এবং বঙ্গোপসাগর। এখানে বাংলাদেশকে অত্যন্ত কৌশল অবলম্বন করতে হবে পররাষ্ট্রনীতিতে, যেন কোনো কারণেই বা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে না পড়ে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটি দীর্ঘদিন যাবৎ আত্মরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হয়ে আসছে। অর্থনৈতিক অগ্রগতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জনের পূর্বে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের অংশ হিসাবে পরিচিত ছিল। এই পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল, এটি ছিল প্রকট। পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্রিটিশ ভারতের অংশ হিসেবে দীর্ঘ প্রায় 200 বছর উপনিবেশিক শাসন এবং শোষণ দ্বারা নির্যাতিত হয়েছে। ফলে এদেশের অর্থনৈতিক কাঠামো উত্তরাধিকার সূত্রেই একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো আমরা পেয়েছি। তাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে আমরা ইতিপূর্বেই বলেছি যে আন্তর্জাতিক রাজনীতিতে বিবাদমান দুটি গোষ্ঠী সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী জোটকে পরিহার করে মিশ্র অর্থনীতিকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছে এবং এই অল্প সময়ে বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের 2050 সালের লক্ষ্য হচ্ছে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়া, আর এই লক্ষ্যেই বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর নিকট থেকে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ গ্রহণ করে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত রাখবার চেষ্টা করছে। জাতীয় শক্তি বৃদ্ধি ও সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় শক্তি হচ্ছে একটি রাষ্ট্রের সে ক্ষমতা যা দ্বারা কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে কিন্তু অন্য রাষ্ট্র দ্বারা প্রভাবিত হয় না। এখানে আরেকটি কথা বলা প্রাসঙ্গিক যে রাষ্ট্রগুলো ছোট, সাধারণত সেই রাষ্ট্রগুলো জাতীয় শক্তি দুর্বল হয়ে থাকে। বাংলাদেশ যেহেতু আয়তনে একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং আমরা এখন অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রে পরিণত হইনি, সেহেতু বাংলাদেশের জাতীয় শক্তি অতটা শক্তিশালী নয়। তারপরেও বাংলাদেশ চেষ্টা করছে তার জাতীয় শক্তি বৃদ্ধি এবং সংরক্ষণ করতে। এ প্রসঙ্গে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রের সাথে জোটবদ্ধ হচ্ছে। বৃহৎ রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশ তার জাতীয় শক্তি বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য ও কার্যকর ভূমিকা পালন করছে। নিজস্ব মতবাদে দৃঢ় থাকা, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি। কেননা বাংলাদেশ কখনোই নিজের অমতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো মতামতকে সমর্থন করে না। বাংলাদেশ যেটি বোঝে, যেটি মনে করে যে বাংলাদেশের জন্য মঙ্গলজনক বা কল্যাণকর, বাংলাদেশ সাধারণত সেই ধরনের মতবাদকেই সমর্থন করে। এবং আমরা বলি যে স্নায়ুযুদ্ধকালীন সময় বাংলাদেশ কিন্তু পুঁজিবাদ এবং সমাজতন্ত্র কোনোটাতেই যোগদান করেনি, কারণ বাংলাদেশ বুঝতে পেরেছিল যে এই দুইটি জোটের কোনো একটি জোটে অংশগ্রহণ করলে বাংলাদেশের জন্য সেটি মঙ্গলজনক হবে না। তাই বাংলাদেশ নিজস্ব চিন্তা ভাবনা থেকে জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদানের মাধ্যমে তার পররাষ্ট্রনীতির উদ্দেশ্য বাস্তবায়ন করেছে। জাতীয় মর্যাদা বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের যখন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষিত হয়
এটিকে আমরা বলি হচ্ছে রাষ্ট্রের মৌলিক চাহিদা। মানুষের যেমন মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্রেরও মৌলিক চাহিদা হচ্ছে প্রাথমিকভাবে মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পরে রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় মর্যাদা বৃদ্ধি। এক্ষেত্রে অবশ্য রাজনৈতিক সুস্থিতি, অর্থনৈতিক সমৃদ্ধি, শক্তি ও সম্পদের প্রাচুর্যতা এবং দারিদ্র্য দূরীকরণ প্রয়োজন। অর্থাৎ আমরা যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারি, আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারি, আমরা যদি সম্পদের প্রাচুর্যতা অর্জন করতে পারি এবং দারিদ্র্য দূরীকরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জাতীয় মর্যাদা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এছাড়াও বাংলাদেশ বিভিন্নভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করছে। এ প্রসঙ্গে আমি পূর্বে উল্লেখ করেছি, তারপরে একটু বলি। যেমন জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করে বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে একটি অনন্য দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়েছে। কেননা বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হয়েও বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এটি বাংলাদেশের একটি বড় অর্জন। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বাংলাদেশের বিদেশে কর্মরত শ্রমিক, বাংলাদেশের কিছু রপ্তানি পণ্য বিশ্ব বাজারে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছে এবং বাংলাদেশ সরকারও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের পররাষ্ট্র নীতির আরো কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে আমরা প্রধানত তিন ভাবে ভাগ করে আলোচনা করব। একটি হচ্ছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট, দ্বিতীয়টি হচ্ছে নিকট বিশ্ব সংক্রান্ত এবং তৃতীয়টি হচ্ছে বিশ্ব সংক্রান্ত। অর্থাৎ বাংলাদেশ পররাষ্ট্রনীতি বিষয়ে তার জাতীয় স্বার্থ সম্পর্কে কি লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করেছে, নিকট বিশ্ব সম্পর্কে কি লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছে এবং বিশ্ব সম্পর্কে কি লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছে, সেই বিষয়গুলো আমরা এখন জানবার চেষ্টা করব। প্রথমত হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের প্রথম এবং প্রধান লক্ষ্য কিন্তু হচ্ছে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, যেটি আমি ইতিপূর্বে আলোচনা করেছি। বাংলাদেশও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা পালন করতে চায়। অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের পরেই রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা। এ প্রসঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশের সাথে জাপানের একটি অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে। আপনারা জানেন, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় সাহায্যদাতা দেশ। তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও এ প্রসঙ্গে বেশ কিছু নির্দেশনা রয়েছে। যেমন জাপান যদি কোনো আন্তর্জাতিক ফোরামে কোনো সংস্থার সদস্য পদের জন্য প্রার্থী হয়, বাংলাদেশ যদি প্রার্থী হয়েও থাকে, তাহলে বাংলাদেশ জাপানকে সমর্থন করে বাংলাদেশ তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। কেননা বাংলাদেশ মনে করে জাপানের সাথে যে বাংলাদেশের অর্থনৈতিক লেনদেন আছে, সেটির ধারা এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। শুধু তাই নয়, আমরা খেয়াল করে দেখব বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে জাপান কিন্তু দীর্ঘ সময় যাবৎ আমাদেরকে সহযোগিতা করে আসছে। আপনারা জানেন, যমুনা সেতুতে জাপান সহযোগিতা করেছে। ঢাকা শহরে অনেক বড় বড় প্রকল্পে জাপান সহযোগিতা করছে। আমাদের বড় বড় ব্রিজ কালভার্ট গুলো জাপানের আর্থিক সহযোগিতায় নির্মিত হচ্ছে। পদ্মা সেতুতে জাপানের সহযোগিতা রয়েছে। তাই জাপানের প্রতি বাংলাদেশ সবসময় একটা সুসম্পর্ক রেখে বাংলাদেশ তার অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত রাখবার চেষ্টা করছে। প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রধান প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, তারপর হচ্ছে মায়ানমার। তাছাড়া পাকিস্তানের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। স্বাধীনতার আগ পর্যন্ত আমরা পাকিস্তান রাষ্ট্রের অংশ ছিলাম। তাই বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্কটা স্থিতিশীল থাক। আর ভারতের সাথে সম্পর্কগুলো হচ্ছে বাণিজ্য সম্পর্ক, সীমান্ত সম্পর্ক এবং পানি বন্টন সম্পর্ক। বাণিজ্য সম্পর্কে হচ্ছে আমরা দুই দেশ উভয়ের উপর নির্ভরশীল। বাংলাদেশ সবসময় চেষ্টা করে ভারতের সাথে যেন বাণিজ্যিক ভারসাম্য খুব বেশি প্রতিকূল না হয়, অনুকূলে থাকে। দ্বিতীয়ত হচ্ছে সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ। এখানে সীমান্তে হত্যা হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ সরকার চেষ্টা করছে এবং দুই সরকারের চেষ্টা করছে এই সীমান্ত হত্যা যেন বন্ধ করা যায়। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে চোরাচালান বা মাদকের একটি উদ্দেশ্য থাকে।
যার কারণে অনেক মানুষ এই শুধুমাত্র অর্থের লোভে অবৈধভাবে যখন সীমান্তে প্রবেশ করে তখন কিন্তু সেখানে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। তাই শুধু সরকারের সদিচ্ছা থাকলে চলবে না, জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ভারতের সঙ্গে, যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ছিটমহলের সমস্যা ছিল। বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ছিটমহল সমস্যার সমাধান করতে পেরেছে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পানি বন্টন চুক্তি নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। আমরা যেহেতু ভাটিতে রয়েছি, ভারত উজানে রয়েছে, আমরা অনেকেই বলি যে ভারত আমাদেরকে যখন পানির প্রয়োজন তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন নেই তখন পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়। এ বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি এই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরেকটি সাফল্য অর্জন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মায়ানমারের সাথে আমাদের এটা সীমান্ত সমস্যা রয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন সাম্প্রতিক প্রায় 11 লক্ষ মানুষ মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, রোহিঙ্গা যারা মুসলিম। ওআইসির সদস্য হিসেবে আমরা মুসলিম বিশ্ব অপর নির্যাতিত মুসলমানদের আশ্রয় দিয়েছি। আমরা অনেকেই মনে করি এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা যে পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি স্থির করেছি সেই দিক বিবেচনা করেই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। এখন আমরা যদি আলোচনার মাধ্যমে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারি তাহলেই আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আরেকটি বড় সাফল্য যোগ হবে। বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনীতিতে বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ছাড়া কোনো রাষ্ট্রের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওআইসিতে পদক্ষেপ গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যেই বলেছি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সদস্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে ওআইসির মাধ্যমে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। নিকট বিশ্ব সংক্রান্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি কিছু কথা বলতে চাই। আমরা জানি প্রথমেই বলা আছে ন্যাম এর মূলনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ন্যাম এর মূলনীতি হচ্ছে 5টি, যাকে আমরা একত্রে পঞ্চশীল নীতি বলি। এগুলো হচ্ছে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, অনাক্রমণ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমস্যা সাম্য ও পারস্পরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। বাংলাদেশ যেহেতু ন্যামের একটি গুরুত্বপূর্ণ সদস্য, তাই বাংলাদেশ সবসময় ন্যাম এর পঞ্চশীল নীতি, যেটি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অনাক্রমণ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সাম্য ও সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান, এটি বাংলাদেশ মেনে চলে। ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে উত্তর দক্ষিণ আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এইখানে আরেক কয়েকটি কথা বলতে চাই। উত্তর দক্ষিণ বলতে আসলে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষুবরেখা এবং কর্কটক্রান্তি রেখার উত্তর এবং দক্ষিণের রাষ্ট্রগুলোকে উত্তর এবং দক্ষিণ বলা হয়েছে। শুধু তাই নয়, উন্নত রাষ্ট্রগুলোকে উত্তর এবং অনুন্নত রাষ্ট্রগুলোকে দক্ষিণ বলা হয়েছে। অবস্থানগত দিক দিয়ে আমেরিকা, কানাডা এবং ইউরোপের দেশগুলোকে উত্তরের রাষ্ট্র বলা হয়েছে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলো হচ্ছে দক্ষিণের রাষ্ট্র। অর্থাৎ উত্তরের রাষ্ট্রগুলো হচ্ছে উন্নত রাষ্ট্র আর দক্ষিণের রাষ্ট্রগুলো হচ্ছে দরিদ্র রাষ্ট্র। তাই বাংলাদেশ সবসময় চেষ্টা করে উত্তর দক্ষিণ আলোচনার মাধ্যমে, অর্থাৎ ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে উত্তর দক্ষিণ আলোচনা উৎসাহ প্রদান করে উত্তরের রাষ্ট্রগুলোর কাছ থেকে দক্ষিণের রাষ্ট্রগুলোর জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশ সহ দক্ষিণের রাষ্ট্রগুলোর আর্থসামাজিক জীবনমানের উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের পয়েন্টটি হচ্ছে ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার প্রতি সমর্থন দান। আপনারা জানেন সমুদ্রে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই অঞ্চলের জন্য কেউ অবৈধ অনুপ্রবেশ করতে না পারে। এবং শুধু তাই নয়, জলসীমা কিন্তু সার্বভৌমত্বের অংশ। কেউ যদি জোর করে জলসীমা অতিক্রম করে তাহলে সেটা সার্বভৌমত্বেরই লঙ্ঘন। তাই বাংলাদেশ সবসময় চায় যে সবাই ভারত মহাসাগর যেন সবসময় একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। সার্ক এবং এশিয়ান, আমরা জানি যে দক্ষিণ এশিয়ার প্রধান আঞ্চলিক সংগঠন হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। বাংলাদেশ হচ্ছে এর উদ্যোক্তা সদস্য। শুধু তাই নয়, সার্কের মাধ্যমে আমাদের দেশের জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এশিয়ানের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্টটি হচ্ছে বিশ্ব সংক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিশ্ব সংক্রান্ত বিষয়ে কিভাবে আন্তর্জাতিক শান্তি ও
সংহতি সমুন্নত রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সবসময় চায় আন্তর্জাতিক শান্তি এবং সংহতি বজায় থাকুক। আমি ইতিপূর্বে বলেছি, বাংলাদেশ শান্তি রক্ষা মিশনে কাজ করার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ও কার্যকর ভূমিকা পালন করছে। জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘ সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সমান হিসেবে স্বীকৃতি প্রদান করা এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বাংলাদেশ সবসময় জাতিসংঘ সনদের যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো মেনে চলে এবং ভবিষ্যতে বাংলাদেশ চলবে এই প্রত্যাশাই বাংলাদেশ ব্যক্ত করে। আন্তর্জাতিক সমুদ্র আইন এবং আকাশ আইন মেনে চলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে কিন্তু জল, স্থল এবং আকাশপথ উভয় রয়েছে। তাই বাংলাদেশ সবসময় মনে করে যে কোনো দেশের সমুদ্র আইন এবং আকাশ আইন যেন লঙ্ঘিত না হয়, অনুরূপভাবে অন্য কোনো দেশ যেন বাংলাদেশের সমুদ্র সীমা এবং আকাশ সীমা বা আকাশ আইন লঙ্ঘন না করে, কারণ এটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত। তাই বাংলাদেশ এই মূলনীতিগুলো মেনে চলে এবং বাংলাদেশ চায় পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো এটি মেনে চলুক। আন্তর্জাতিক নিরস্ত্রীকরণকে ত্বরান্বিত করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্তি প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হচ্ছে আলোচনা এবং নিরস্ত্রীকরণ। আমরা যদি আলোচনা ও নিরস্ত্রীকরণ করতে পারি তাহলে কিন্তু বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষা সম্ভব। তাছাড়া বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রথম ক্লাসে আপনাদের কয়েকটি বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, সেই বইগুলোই আমি আবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পরিচয় করে দিচ্ছি। আমরা যে বইগুলো পড়তে পারি সেগুলো হচ্ছে, আমরা যদি ইংরেজি পড়তে পারি তাহলে আমরা হ্যান্স জে মর্গানথুর পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি আন্তর্জাতিক রাজনীতির শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই, এটি আপনাদের পড়তে হবে। আর দ্বিতীয় বইটি হচ্ছে কূটনীতি কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে এই কূটনীতি কোষ বইটি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত অনেক টপিক অত্যন্ত সংক্ষিপ্ত এবং সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য এই বইটি অবশ্যই পড়বেন। তারপরে আরো দুটি বই রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ইংরেজি বই, আপনার বইটি দেখতে পাচ্ছেন লাল বইটি, এটি পড়বেন। আর স্যামুয়েল পে হান্টিংটন সম্পর্কে আমি একটু বলতে চাই। চলমান সময়ের বা সমসাময়িক রাজনীতি বিশ্লেষণের জন্য স্যামুয়েল পে হান্টিংটন অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তার লেখা বিভিন্ন বই আমরা পাচ্ছি। এটি সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ করতে হলে আপনাদেরকে এটি জানতে হবে। এবারে আপনারা দেখছেন আমাদের আব্দুল হালিম স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্যারের লেখা দুইটি বই, আন্তর্জাতিক সম্পর্ক, সংক্ষিপ্ত ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি। এই বই দুটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার অত্যন্ত সহজভাবে বাংলা বই হিসেবে স্যারের বই দুটি খুবই ভালো, আমি মনে করি আপনার বই দুটি পড়তে পারেন। এরপর আরেকটি ইংরেজি বই রয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ স্যার সম্পাদিত। এই বইটি অত্যন্ত একটি সুলিখিত বই, বইটি আপনারা পড়তে পারেন। আর শেষ যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি হচ্ছে আমার লেখা একটি বই। আমি চেষ্টা করেছি আপনারা এই বইটি পড়তে পারেন, আশা করি আপনাদের সিলেবাসটাকে কভার করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বই সম্পর্কে আরেকটি কথা আমি এখানে বলতে চাই। একটি বাড়ির জন্য যেমন একটি ঘর যথেষ্ট নয়, তেমনি কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য একটি বই যথেষ্ট নয়, আপনাকে জ্ঞান অর্জনের জন্য অনেকগুলো বই পড়তে হবে, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়কে। সেই সঙ্গে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি সুস্থ ও সুন্দর থাকতে পারবে। সবাই জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।